নমস্কার বন্ধুরা, তোমরা আশা করি সবাই ভালো আছো। আমার এক সপ্তাহ বাদে মানে বেশ কিছুদিন গ্যাপে আমি আমার একটা ক্লাস শুরু করছি আজকে। এটাও ইনকাম ট্যাক্সের ক্লাস হবে। এটা ইনকাম ট্যাক্সের একটা অন্য পার্ট নিয়ে আলোচনা করবো আজকে। আমি আগের যে ভিডিওতে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টিডিএস নিয়ে আলোচনা করেছিলাম, ট্যান নিয়ে আলোচনা করেছিলাম এবং প্যান নিয়ে আলোচনা করেছিলাম। দে আর দ্য বেসিক পার্টস অফ ইনকাম ট্যাক্স ডেফিনেটলি। অ্যান্ড আজকে একটা ইম্পর্টেন্ট সেক্টরের ইনকাম ট্যাক্সের কিছু লিগাল অ্যাসপেক্টের ব্যাপারে আলোচনা করব, মানে একটা সেক্টর রিলেটেড। কী সেক্টর সেটা যদি আমি তোমাদের খুলে বলতে শুরু করি, সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স কিছু কিছু অর্গানাইজেশনকে ছাড় দেয়, মানে রিলিফ দেয়। মানে আমি বলতে পারি রিলিফ দেয়, মানে সাধারণ ভাষায় যদি আমি বলি সেটাকে রিলিফ দেওয়া বলে। ইনকাম ট্যাক্স তাদের সেইভাবে দিতে হয় না, ঠিক আছে? তো এই রিলিফটা কীভাবে দেয়? এমনি তো কোনো অর্গানাইজেশনকে রিলিফ দিতে পারে না ইনকাম ট্যাক্স। তার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে, তার জন্য কিছু স্পেসিফিক লিস্ট অফ মানে কোম্পানিজ বা লিস্ট অফ অর্গানাইজেশনসের নাম থাকবে, কী ক্যাটাগরির অর্গানাইজেশন থাকবে সেই ধরনের ক্যাটাগরিটা মেনশন থাকবে। তো এরকমই একটা ব্যাপার হচ্ছে যে আজকের আলোচনাটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স কোন কোন অর্গানাইজেশনের ক্ষেত্রে বা কোন কোন সেক্টরে ইনকাম ট্যাক্সের ছাড় রয়েছে, বা ইনকাম ট্যাক্স কোন কোন অর্গানাইজেশন কোন ধরনের অর্গানাইজেশনকে ছাড় দেয়, এটা বলা বাহুল্য, মানে এটাই সোজা ভাষায় বলা যায় আর কি। তো এইখানেই আমরা আলোচনা করতে পারি। আজকের যে ক্লাসটার নাম দিচ্ছি সেটা হচ্ছে 12A রেজিস্ট্রেশন। বন্ধু বা যারা আমার ভিডিও ফলো করো, বা যারা আমার ক্লাসগুলো ফলো করো, বা যারা আমার ক্লাসকে রেসপেক্ট দাও, বা যারা আমার কিছু ক্লাসে কোনো কোনো সময় আমার সাবস্ক্রাইবার নয় কিন্তু আমার ক্লাসের পড়াগুলো হয়তো শোনো কোনো সময়, তাহলে এটা নোট ডাউন করো। আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে এই 12A রেজিস্ট্রেশনটা কিন্তু কোম্পানি রিলেটেড আলোচনা নয়, মানে যাদের যে সমস্ত অর্গানাইজেশনের টার্গেট সেট করা থাকে, যে সমস্ত অর্গানাইজেশনের মেন অ্যাসপেক্ট হচ্ছে বিজনেস করা, সেইটা কিন্তু নয় 12A রেজিস্ট্রেশন রিলেটেড। সেই অর্গানাইজেশনগুলো কিন্তু 12A রেজিস্ট্রেশনের আন্ডারে কিন্তু পড়ে না। 12A রেজিস্ট্রেশনের আন্ডারে কারা পড়ে, কোন কোন অর্গানাইজেশন পড়ে? ইনকাম ট্যাক্সের একটা সেকশন হচ্ছে সেকশন 8। এই সেকশন 8-এর যে কোম্পানিজগুলো, তার মধ্যে পড়ে ট্রাস্ট বডি যেগুলো আছে, বিভিন্ন এনজিওস, আবার বিভিন্ন এডুকেশনাল অর্গানাইজেশন যেমন স্কুলস কলেজেস, বিভিন্ন রকম এডুকেশনাল অর্গানাইজেশন, বা বিভিন্ন রকম স্বেচ্ছাসেবামূলক সংস্থা যেগুলো আছে, বা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা মানে এনজিওস যেগুলো আছে, যেগুলো সমাজের সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠিত। হ্যাঁ, তাদের ইনকামও দরকার, ডেফিনেটলি তাদের ইনকামও দরকার। কেন ইনকাম দরকার? তাদের অর্গানাইজেশনটাকে রান করতে হবে, অর্গানাইজেশনটাকে চালাতে গেলে তাদের তো একটা কিছু ফান্ড দরকার হয়, সেই ফান্ডটাকে জেনারেট করা দরকার। যেমন একটা স্কুলে যখন বাচ্চা, আমি আমার একটা স্কুলে আছি, আমরা বাচ্চাদেরকে পড়াশুনো দিই, আমরা বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা করি, আমরা বাচ্চাদেরকে ডিসিপ্লিন শেখাই, তার বদলে আমরা একটা সামান্য কিছু ফিস তাদের থেকে নিতে হয় আমাদের। তার কারণ আমাদের অর্গানাইজেশনটাকে তো চালাতে হবে। অর্গানাইজেশনের বিভিন্ন রেকারিং এক্সপেন্সেস আছে, বিভিন্ন ফিক্সড কিছু এক্সপেন্সেস থাকতে পারে, আছে, এবং প্রচুর একটা সংস্থা রান করতে গেলে বা একটা অর্গানাইজেশন চালাতে গেলে তার অপারেটিং এক্সপেন্সেস অনেক থাকে। এখনকার দিনে তার বিভিন্ন রকম অনেক কিছু পার্টিগত পেমেন্ট করতে হতে পারে, বা বিভিন্ন রকম যারা কোনো রিপেয়ারিং বা রিনোভেশনের কাজ করে তাদেরকে পেমেন্ট করতে হতে পারে, অনেক রকম এক্সপেন্স থাকে। সেইগুলো চালাতে গেলে আমাদের কিছু ফান্ড দরকার হয় ডেফিনেটলি স্কুলে। তো সেই জন্য সেইগুলো তো জেনারেট করতেই হয় ইনকামগুলো, কিন্তু তার জন্য ইনকাম ট্যাক্স তারা ছাড় দেয়। কেন ইনকাম ট্যাক্স তখনই ছাড় দেবে যখন সে 12A রেজিস্ট্রেশনের আন্ডারের আওতায় থাকবে, তার একটা আইডেন্টিটি থাকবে 12A রেজিস্ট্রেশনে। সেই অর্গানাইজেশন বা সেই স্কুল বা সেই কলেজটা কি 12A রেজিস্ট্রেশনের আন্ডারে আছে, সেটা দেখতে গেলে তার 12A রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার থাকা দরকার আছে, থাকলে সে কিন্তু ইনকাম ট্যাক্সে ছাড় পাবে। তো এবার আমি এই যে ব্রিফ আলোচনাটা করলাম, এবার আমি আমার মেন কোর্সে আমি চলে আসছি। হোয়াট ইজ 12A রেজিস্ট্রেশন? 12A রেজিস্ট্রেশন কাকে বলে?
বন্ধুরা, আমি যেটা নোট ডাউন করেছি, তোমাদের সোজা ভাষায় নোট ডাউন যেটা করেছি, হোয়াট ইজ 12 রেজিস্ট্রেশন। যদি কেউ নোট ডাউন করতে চাও, নোট ডাউন করতে পারো, আমার ক্লাস শুনে বারবার রিভাইন্ড করে শুনতে পারো, কনসেন্ট্রেট করে শুনতে হবে আমার কথা। কনসেন্ট্রেশন বা ফোকাস অফ মাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি কাইন্ড অফ থিং। এই যে আমি যে ক্লাসটা করছি, আমি আমার স্টুডেন্টদের জন্য একটা মাঝখানে একটা কথা বলছি, আমি একটু বেশি কথা একটু বলে ফেলি অনেক ক্ষেত্রে, সেটা হয়তো অনেকে বিরক্ত হতে পারবে, কিন্তু শুনলে তোমাদের কাজে দেবে। ফোকাস অফ মাইন্ড মানে মাইন্ডের যে কনসেন্ট্রেশন দরকার, মানে মাইন্ডটাকে সঠিকভাবে পরিচালনা করাটা খুব ইম্পর্টেন্ট। আমাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে, একটা মানুষের কিন্তু একটাই মাইন্ড। সেই মাইন্ডটাকে যদি আমি বিভিন্ন জায়গায় ডাইভার্ট করে দিই, বিভিন্নভাবে তাকে একই সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় তাকে কনসেন্ট্রেট করতে বাধ্য করি, তাহলে মাইন্ড কিন্তু পরে কনফিউজ হয়ে যাবে, মাইন্ডের কোনো কিছুই ভালো লাগবে। সেই জন্য ফোকাস অফ মাইন্ডটা ভীষণ ইম্পর্টেন্ট। তো তোমরা যখন কোনো কিছু শুনবে, আমি যখন কোনো কিছু বলবো, এই যে আমি যে বলছি কথাগুলো বা আমি যে ক্লাসগুলো করছি, আমি রেগুলার কিন্তু ক্লাস করতে পারি না। তার কারণ কী বলতো? তার কারণ হচ্ছে আমি মাইন্ডটাকে ঠিক কনসেন্ট্রেট করে বসতে পারি না। হয়তো অফিস থেকে আসলাম, এসে একটু ঘোরাফেরা করলাম, বসে পড়লাম এক জায়গায় চুপচাপ, শরীর অনেক সময় দেয় না, বা বাজার করতে গেলাম, বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কাজে বা যে কোনো একটা এমার্জেন্সি কাজ করে গেলো, সেখানে চলে গেলাম, তারপরে আর রাত্রিবেলা বসে ক্লাস করতে ইচ্ছা করে না। মানে ফোকাস অফ মাইন্ডটাকে আমি ঠিক ফোকাস করতে পারি না এই ক্লাসের জন্য। আজকে স্যাটারডেতে আমি ফোকাস করতে পারছি, কারণ কি স্যাটারডে আমার ছুটি ছিল। আমি একটা কনসেন্ট্রেশন, আমি একটা মাইন্ডটাকে সেট করে রেখেছি যে না, আজকে আমি এই ক্লাসটা করবো। এই ক্লাসটা করাটা আমার ইম্পর্টেন্ট, কারণ কি আমার যে ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলে কিন্তু আমি অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও আপলোড করি। রিসেন্টলি আমার অ্যানিভার্সারি গেছে, সেখানকার ছোট্ট একটা শর্ট হিসেবে আমি একটা ভিডিও আপলোড করেছি। বিভিন্ন রকম এগুলো আমার আমি তোমাদের প্রমিস করেছিলাম যে আমার খুশির মুহূর্তগুলো, আমি পড়াশোনার সাথে সাথে আমার যে খুশির মুহূর্তগুলো, বা আমি যদি কোথাও বেড়াতে যাই, সেই সমস্ত সেখানে যদি আমি কোনো ভিডিও ক্যাপচার করি, সেটাকে আমি কিন্তু আমার চ্যানেলে দেবো। যারা তোমরা দেখো, তো ওখান থেকে যদি কিছু ইনফরমেশান পাওয়া যায়, বা ওখান থেকে কিছু ক্রিয়েটিভ কিছু দেখতে পাওয়া যায়, ভালো লাগে যদি সিনসিনারি বা কিছু, সেইগুলো। তো যাই হোক বন্ধুরা, তোমরা কনসেন্ট্রেট করে শোনো। আমি যেটা বলছি সেটা হচ্ছে যে 12 রেজিস্ট্রেশন কাকে বলে। ইট ইজ গ্র্যান্টেড বা ইট ইজ গিভেন বা ইট ইজ ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। It is granted or it is issued 12 registration. It is granted or it is issued by the income tax department, and it is a one-time registration for trust. It is a one-time registration for trust as other non-profit organizations. Non-profit organizations বলতে কাদের বুঝি আমরা? যেমন একটু আগে আমি বললাম, বিভিন্ন কলেজ, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক সংস্থা, বা যারা সেবা প্রদান করে, বা বিভিন্ন হেলথ কেয়ার সংস্থা যেগুলো আছে, যাদের সমাজে সেবা প্রদান করা কাজ। এডুকেশনটা হচ্ছে সমাজের সেবা প্রদানের একটা অঙ্গ। কলেজ বা স্কুলে আমরা বাচ্চাদেরকে সেবা প্রদান করি, যেটা আমি একটু আগে বললাম। তেমনি কোনো হেলথ অর্গানাইজেশন যদি হয়, তারা মানুষের শারীরিক অসুস্থতাগুলোকে তারা ডিটেক্ট করে তাদেরকে সেবা প্রদান করে, যাতে তারা তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে? তো এইগুলো হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন, যাদের কিন্তু মেন উদ্দেশ্য কিন্তু প্রফিট আর্ন করা না, বা তাদের বিজনেস করানো নয়। আমি 1 টাকা লাগিয়ে 2 টাকা অর্জন করলাম, এই সমস্ত জিনিস এইসব অর্গানাইজেশনের ক্ষেত্রে কিন্তু চলে না। এগুলো সেই ধরনের অর্গানাইজেশনগুলো বিজনেস, এগুলো হচ্ছে নন প্রফিটেবল অর্গানাইজেশন। এদেরও ইনকাম এক্সপেন্ডিচার করতে হয়। বিজনেসের ক্ষেত্রে কী হয়, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করতে হয়। তেমনি আমাদের নন প্রফিটেবল অর্গানাইজেশনের কিন্তু বিজনেস অ্যাকাউন্টস করতে হয়, সেটা হচ্ছে ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার করতে হয়, বা রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস করতে হয়। ব্যালেন্স শিট তো অবশ্যই করতে হয়, কারণ এটা একটা অর্গানাইজেশন। ঠিক আছে? সেখানে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস মেনটেন হয়। তো এটা অন্য টাইপের একটা। তো আমি কী বললাম, আমি যে জায়গায় বলতে থেমে গেলাম, সেটা হচ্ছে 12 রেজিস্ট্রেশন বলতে কী বুঝি? ইট ইজ আর one-time registration which is issued or which is granted by the income tax department of government of India. ঠিক আছে? And it is issued to non-profitable organizations or trusts. The primary objective of this registration, মানে এর মেন উদ্দেশ্যটা কি? এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেন উদ্দেশ্যটা কি? এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটের মেন উদ্দেশ্য হচ্ছে দ্য প্রাইমারি অবজেক্টিভ of this registration is to obtain an exemption or relief, is to obtain বা is to get. Obtain means get, is to obtain বা কারো কিছু পাওয়া, is to obtain is to get an exemption or
or you can say is to obtain an exemption or relief from income tax payment. ইনকাম ট্যাক্সের পেমেন্ট করতে পে করার ক্ষেত্রে যে ছাড়টা দেওয়া হয় সেটা 12-এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট যদি তুমি যদি না পাও, তুমি যদি অ্যাকোয়ার না করো, তুমি যদি সেটার জন্য অ্যাপ্লাই না করো, সেটা যদি তুমি রেজিস্টার্ড না হও 12-এর আন্ডারে, 12-এর রেজিস্ট্রেশন অ্যাক্টের আন্ডারে, তাহলে কিন্তু তুমি এই ছাড়টা কিন্তু পাবে না। ঠিক আছে, তাহলে দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দিস রেজিস্ট্রেশন is to obtain an exemption from income tax payment. ঠিক আছে, ফাইন। Generally organizations apply for 12 registration soon after their incorporation. এইখানে একটা কথা আসছে, আমি যে কথাটা বললাম আরেকবার রিপিট করে দিচ্ছি, তারপর আমি আসছি। সেটা হচ্ছে যে আমি বললাম কি ইন জেনারেল 12 registrations 12 registered certificate is being allotted soon after the incorporation of any of a particular organization that has to be either non-profit organization or any trust bodies. ঠিক আছে, তো এখানে একটা টার্ম ইউজ হচ্ছে, এখানে জেনারেলি অর্গানাইজেশনস অ্যাপ্লাই ফর 12 registration soon after their incorporation. What is the meaning of incorporation মানে এটা কিন্তু জানা খুব দরকার। যারা ফার্স্ট টাইম বা যারা কোম্পানি অ্যাকাউন্ট সম্বন্ধে বা অ্যাকাউন্টস রিলেটেড সাবজেক্ট সম্বন্ধে খুব একটা ধারণা যাদের নেই, তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইনকর্পোরেশন মানে কি, আমি কিন্তু প্রত্যেকটা ক্লাসে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। প্রত্যেকটা ক্লাসই আমার কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্লাস হবে এবং হয়তো বোরিং হতে পারে, কিন্তু তোমরা যদি এগুলো শোনো বা তোমরা যদি এগুলো কনসেন্ট্রেট নিয়ে যদি তোমরা ক্লাসগুলো নোট ডাউন করো, তাহলে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এরকমভাবে চট করে কিন্তু কোনো প্লেয়ার ক্লাস পাবে না। এখানে ইনকর্পোরেশন মানে হচ্ছে ফরমেশন, মানে একটা জিনিস তৈরি হওয়া, ফরমেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ আ লিমিটেড কোম্পানি, or you can say creation or formation of a legal corporation. The corporation related to the companies. Creation or formation of a legal corporation. ঠিক আছে, এটাকে বলা হয় ইনকর্পোরেশন। ইনকর্পোরেট হচ্ছে এখানে একটা জিনিস তৈরি হচ্ছে। কী তৈরি হচ্ছে? একটা অর্গানাইজেশন তৈরি হচ্ছে। কি অর্গানাইজেশন তৈরি হচ্ছে? হুইচ হ্যাজ লিগাল অ্যাসপেক্টস, যেখানে লিগাল অ্যাসপেক্ট থাকবে, প্রপার লিগাল কিছু ওয়ে থাকবে। তো এটা হচ্ছে ফরমেশন রেজিস্ট্রেশন অফ আ ক্রিয়েশন আর ফরমেশন অফ আ লিগাল কর্পোরেশন আর কোম্পানি। এবার এই কোম্পানি যদি আমি বলি, তাহলে কোম্পানির ক্ষেত্রে দুরকম কোম্পানি হয়ে যাচ্ছে, লিমিটেড কোম্পানি হয়ে যাচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে। ঠিক আছে, লিমিটেড কোম্পানি আর প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে, পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে। এইবার এই যে ফরমেশন অ্যান্ড রেজিস্ট্রেশন অফ এ লিমিটেড কোম্পানি যেটা হচ্ছে, when the process is completed, the formation process is completed for any kind of company or any kind of organization, formation process is completed, then one certificate of incorporation will be issued. ঠিক আছে, নাও এবার যেহেতু আমি লিমিটেড কোম্পানির ব্যাপারটা ছিল, তাহলে এখানে আমি কতগুলো জিনিস একটু বলে দিচ্ছি ছোটো ছোটো করে। লিমিটেড কোম্পানি কাকে বলে, পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে, বা প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে। লিমিটেড কোম্পানি কাকে বলে? লিমিটেড কোম্পানি মানে হচ্ছে আ কোম্পানি হুজ ওনার্স অনলি হ্যাভ টু পে আ লিমিটেড অ্যামাউন্ট অফ ইটস ডেপস ইফ ইট ফেলস। আরেকবার বলছি, a company whose owners only have to pay a limited amount of its debts if it fails. এবার সিম্পল পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? পাবলিক লিমিটেড কোম্পানি ট্রেড শেয়ার্স পাবলিকলি, মানে তাদের যে পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার থাকে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম শেয়ার থাকে, তাদের শেয়ারের একটা ব্যাপার থাকে। পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে? যারা যে সমস্ত কোম্পানি তাদের যে শেয়ার্স আছে, শেয়ারসগুলোকে পাবলিকলি তারা বিক্রি করে, তাকে বলে পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কিন্তু পাবলিকের মধ্যে শেয়ার চট করে বিক্রি করতে পারে না, তাকে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলি। ঠিক আছে, আর কর্পোরেশন বলতে কী বোঝায়? আর লিগাল লার্জ বিজনেস আর কোম্পানি, তাকে বলা হয় কর্পোরেশন। তো
যখন একটা বিজনেস খুব বড় হয়ে যায় বা যখন একটা ফার্ম বিজনেস তৈরি হয় যেখানে লিগাল অ্যাসপেক্টগুলো প্রপারলি ফুলফিল করা হয়ে থাকে, তখন তাকে আমরা একটা কর্পোরেশন বলে গণ্য করে থাকি বা কর্পোরেশন হিসেবে তাকে আমরা ট্রিট করে থাকি। বা পাবলিক লিমিটেড কোম্পানি আরেকটা ডেফিনেশন আছে, পাবলিক লিমিটেড কোম্পানি ইজ আ বিজনেস দ্যাট ইজ ম্যানেজড বাই দ্য ডিরেক্টরস অর ওন্ড বাই দ্য শেয়ার হোল্ডার্স। Public limited company is managed by the directors and owned by the shareholders. A public limited company can offer shares to the public, in general public, can offer shares to the general public. ঠিক আছে? এবার প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে? প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে সেটা হচ্ছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি is an organization owned by the shareholders who have each invested a sum ইনটু দ্য বিজনেস। মানে একটা কিছু পার্টিকুলার সাম বা তারা একটা লিমিটেড কিছু পয়সা তারা সেই অর্গানাইজেশনে দিয়ে থাকে, দিয়ে যেটা তৈরি করে 2-3 মিলে বা 4 মিনিমাম 4-5 মিলে সামথিং কিছু করে, তাদের আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বলে থাকি। আর শেয়ার হোল্ডার এনজয়স আ লিমিটেড লায়াবিলিটি ইন দ্য বিজনেস। এখানে কিন্তু শেয়ার হোল্ডার যারা আছে, যারা শেয়ার হোল্ডার আছে বা যারা পার্টনার আছে, তারা কিন্তু তাদের লায়াবিলিটি কিন্তু খুব কম হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। ঠিক আছে, তাদের লায়াবিলিটিটা কিন্তু কম হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং অ্যান্ড রিগার্ডিং ইয়ারলি ডিভিডেন্ড পেমেন্ট, যেগুলো যখন ডিভিডেন্ড পেমেন্ট যখন করা হয়, ডিভিডেন্ডস তখন কোথায় করা হয়? যখন কোনো প্রফিট, যখন কোনো প্রফিট জেনারেট হয়ে থাকে তখন তার থেকে তাকে ডিভিডেন্ডটা পেমেন্ট করা হয়। এবং এই ধরনের যে কোম্পানির যে একটা লিগাল অ্যাপ্লিকেশন যেটা ইউজ হয়, অনেক সময় আমরা দেখি, অনেক জায়গায় দেখে PLTD লিমিটেড কথাটা এলটিডি একটা ইনভাইটেড কোম্পানি দেখবে দেওয়া থাকে এলটিডি, এটা মেনশন থাকে। এটা হচ্ছে পিএলসি মানে পাবলিক লিমিটেড প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই এলটিডি কথাটা দেখবে মেনশন করা থাকে। ঠিক আছে, তো এইগুলো আমি জাস্ট একটা উদাহরণ দিলাম। তো আমি আবার মেন স্কিমে চলে আসছি, সেটা হচ্ছে কি আমি কী বলে লাস্ট সেন্টেন্সটা ইনকর্পোরেশন আগে লাস্ট সেন্টেন্স যেটা বলে দেবো সেটা আরেকবার বলছি, সেটা হচ্ছে জেনারেলি অর্গানাইজেশনস অ্যাপ্লাই ফর 12 রেজিস্ট্রেশন সুন আফটার দেয়ার ইনকর্পোরেশন। এই ইনকর্পোরেশন কথাটার মানে বলতে গিয়ে আমি এতগুলো কথা, ইনফরমেশন হচ্ছে একটা মানে ক্রিয়েশন আর ফর্মেশন অফ আ লিগাল এন্টিটি অর লিগাল কোম্পানি আর লিগাল অর্গানাইজেশন। ঠিক আছে, নন প্রফিট এন্টিটি সাচ এজ সেকশন 8 কোম্পানিজ, মানে সেকশন 8-এর আন্ডারে যে নন প্রফিট অর্গানাইজেশনগুলো মেনশন করা আছে, ইনকাম ট্যাক্সের সেকশন 8-এর আন্ডারে দেখবে কতগুলো অর্গানাইজেশনের লিস্ট আছে। সেই লিস্ট হচ্ছে নন প্রফিট এন্টিটি সাচ এজ সেকশন 8 কোম্পানিজ, ট্রাস্টস, এনজিওস। ঠিক আছে, দ্যাট হ্যাভ অবটেন 12 registration that have got 12 registration certificate are entitled to income tax exemption or income tax relief on their surplus income. এই লাইনটা আমি আরেকবার পড়ছি। নন প্রফিট এন্টিটি সাচ অ্যাজ সেকশন 8 কোম্পানিজ, সেকশন 8 লিস্টেড কোম্পানিজ, আমরা বলতে পারি সেকশন 8 লিস্টেড কোম্পানিজ। তাদের মধ্যে কী আছে? ট্রাস্ট আছে, বিভিন্ন এনজিওস আছে দ্যাট হ্যাভ অবটেন্ড 12 registration, আর এন্টাইটেলড টু ইনকাম ট্যাক্স এক্সেম্পশন অন দেয়ার সারপ্লাস ইনকাম। ঠিক আছে, অন দেয়ার সারপ্লাস ইনকাম। তো এবার যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশন যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশন বা এনজিওস যদি 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট অ্যাপ্লাই করে যদি পে না থাকে, দেয়ার ফাইন্যান্সিয়াল রিসিপ্টস অ্যান্ড ট্রানজ্যাকশনস উইল বি ট্যাক্সেবল অ্যাজ ইন এনি আদার কোম্পানিজ। যদি কোনো নন প্রফিট অর্গানাইজেশন 12 রেজিস্ট্রেশনের আওতার মধ্যে না পড়ে বা 12 রেজিস্ট্রেশনের র্যাকেটের মধ্যে না পড়ে থাকে, বা তারা যদি 12 রেজিস্ট্রেশন জন্য কোনো সময় অ্যাপ্লাই করে না থাকে বা তারা চেষ্টা নাও করে থাকে যদি পাওয়ার জন্য, তাহলে কিন্তু তাদের যে নর্মাল যে রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস যেগুলো আছে বা নর্মাল ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যেগুলো আছে সেগুলো কিন্তু ট্যাক্সেবল হবে নর্মাল। ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্যাট প্রাইভেট অর ফ্যামিলি ট্রাস্ট, ভালো করে লক্ষ্য করো, যে কোনো ধরো আমি আমার ফ্যামিলিতে একটা ট্রাস্ট তৈরি করলাম, প্রাইভেট অর ফ্যামিলি ট্রাস্ট are not eligible on such kind of or on any kind of exemptions or cannot obtain exemptions, like exemptions who have obtained 12 registration certificate, that kind of exemption কথা আমি বলছি।
ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট, যেটা তোমরা নোট ডাউন করে থাকো, সেটা হচ্ছে যে প্রাইভেট অর ফ্যামিলি ট্রাস্ট, ঠিক আছে, আর নট এলিজিবল ফর সাচ এক্সেমশনস অ্যান্ড ক্যানট অবটেন 12 রেজিস্ট্রেশন। দে ক্যান নট অবটেন 12 রেজিস্ট্রেশন। যদি তারা এই ধরনের জিনিস করতে পারতো তাহলে কিন্তু অনেক ডেঞ্জারাস ব্যাপার হয়ে যেত, ইনকাম ট্যাক্সের লস হয়ে যেত। অ্যাকচুয়ালি 12 রেজিস্ট্রেশনটা হচ্ছে ইনকাম ট্যাক্সের একটা লস। 12 রেজিস্ট্রেশন পেতে গেলে ওই জন্য একটু অনেক কিন্তু কষ্ট করতে হয়। খুব ইজিলি কিন্তু 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট কিন্তু পাওয়া যায় না, কারণ এটা ইনকাম ট্যাক্সের লস। সোজা বাংলায় যদি আমি বলে থাকি ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে, কারণ এখানে ট্যাক্সে ছাড় দিতে হয়, এখানে ট্যাক্সটা কালেক্ট করা হয় না, মানে এখানে ট্যাক্সকে রিলিফ দিতে হয়। তো সেটা ডেফিনেটলি ন্যাচারালি এটা ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে একটা লস। যাই হোক, আমি আজকে ওভারভিউ দিলাম, আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ক্লাসে আমি এই 12 রেজিস্ট্রেশনের বেনিফিটস নিয়ে আলোচনা করব এবং আরও কিছু সেগমেন্ট নিয়ে আলোচনা করব। এটা এই 12 রেজিস্ট্রেশনের ক্লাসটা কিন্তু আরও 2টো ক্লাস চলবে, ঠিক আছে? ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা তোমরা বারবার দেখো, ভালো করে তোমরা দেখো, ভালো করে নোট ডাউন করো, একটু রিমাইন্ড করে নোট ডাউন করো। যদি তোমরা কনসেন্ট্রেট করে এই ক্লাসটা দেখতে পারো তাহলে 12 রেজিস্ট্রেশন সম্বন্ধে তোমাদের জ্ঞান, যেরকম আমি ট্যান বা প্যান সম্বন্ধে তোমাদের যে ক্লাসগুলো করিয়েছি বা আমি যে লেকচারগুলো দিয়েছি সেগুলো যদি শুনলে তোমাদের যেরকম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তেমনি 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্বন্ধে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে। হঠাৎ করে যখন তোমরা কোনো নন প্রফিট অর্গানাইজেশনে যদি কাজ করে থাকো, যদি 12 রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কেন একটা অর্গানাইজেশনের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, কেন একটা অর্গানাইজেশনের জন্য এটা অর্গানাইজেশনকে কেন দেওয়া হচ্ছে, হোয়াট ইজ 12 রেজিস্ট্রেশন। এগুলো তোমার তাহলে অন্য কাউকে ক্লিয়ার করতে কিন্তু কোনো অসুবিধা হবে না। এই বলে আমি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই ভালো থাকবেন।